সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইতিহাস দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। ইতিহাস দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে বলশেবিক বিপ্লব। আজকে আমরা বলশেবিক বিপ্লব নিয়ে কথা বলবো। বলশেবিক বিপ্লবের বিষয় থেকে আমরা যে আলোচ্য বিষয় নির্ধারণ করেছি, বলশেবিক বিপ্লবের প্রাথমিক পরিচিতি, প্রাক বিপ্লব রাশিয়া, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, এই বিষয়গুলো আজকে আমাদের আলোচনায় থাকবে। তো চতুর্থ অধ্যায়ে বলশেবিক বিপ্লব সম্পর্কে আমরা প্রাথমিক পরিচিতিটা একটু জেনে নিই। বলশেবিক বিপ্লব কোথায় হয়েছিল, এর প্রাথমিক পরিচয় কি? বলশেবিক বিপ্লব হয়েছিল রাশিয়াতে 1917 সালে। তো বলশেবিক বিপ্লব ফরাসি বিপ্লবের মতোই একটি আন্তর্জাতিক ক্ষেত্রে বা বিশ্ব ইতিহাসের ক্ষেত্রে একটি আলোড়ন সৃষ্টিকারী অন্যতম একটি ঘটনা। ফরাসি বিপ্লবের পরেই একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে বলশেবিক বিপ্লব, যেটা রাশিয়াতে 1917 সালে সংঘটিত হয়েছিল। তো সেখানে বলশেবিক বিপ্লবটা কীভাবে হলো একটু সংক্ষেপে আমরা মনে রাখবো। তো সেখানে যেমন ফরাসি বিপ্লবের ক্ষেত্রে যেমন আমরা দেখেছি, একটা স্বৈরাচারী রাজতন্ত্রের পতনের পর সেখানে একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক এরকম একটা চিত্র রাশিয়াতে হয়েছিল 1917 সালে। সেখানেও একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করে আর রাশিয়াতে জারতন্ত্রের উচ্ছেদ করে সেখানে তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। ফ্রান্সের ক্ষেত্রে সেখানে স্বৈরাচারী রাজতন্ত্র উচ্ছেদ করে তারা কি প্রতিষ্ঠা করেছিল? প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু এখানে রাশিয়াতে স্বৈরাচারী শাসন ব্যবস্থা উচ্ছেদ করে তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তো সেই প্রেক্ষাপট আমরা আলোচনা করব। কিন্তু এর প্রাথমিক পরিচিতি বলশেবিক বিপ্লব কিভাবে হলো সেটা আমরা একটু মনে রাখবো, যে রাশিয়াতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল, যেটাকে জারতন্ত্র বলা হয়, সেই জারতন্ত্রের উচ্ছেদ করে রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একটা বিপ্লব হয়, যেটা 1917 সালে সংগঠিত হয়। সেই বিপ্লবটার নাম হচ্ছে বলশেবিক বিপ্লব। এর নাম বলশেবিক বিপ্লব হলো কিভাবে? সেখানে যে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করার জন্য বিপ্লবটা হলো, সেই বিপ্লবটার নেতৃত্ব দিয়েছিল বলশেবিক দল নামে একটি সংগঠন। যেমন আমাদের দেশে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। ঠিক এরকমই একটি রাজনৈতিক দল হচ্ছে বলশেবিক দল, যাদের নেতৃত্বে বলশেবিক বিপ্লব 1917 সালে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়েছিল। যেহেতু এই বলশেবিক দলের নেতৃত্বে, বলশেবিক একটি দলের নাম, সেই বলশেবিক দলের নেতৃত্বে বিপ্লবটা সংগঠিত হলো, এই জন্যই এই বিপ্লবটার নামকরণ করা হয়েছে বলশেবিক বিপ্লব। আবার এই বিপ্লবের আরও নাম রয়েছে, যেমন এই বিপ্লবটি যেহেতু রাশিয়াতে হয়েছে, এই জন্য এই বিপ্লবের আরেকটি নাম হচ্ছে রুশ বিপ্লব। এবং এই বিপ্লবের আরও দুটি নাম রয়েছে। এটি হচ্ছে বিপ্লবটি 1917 সালের অক্টোবর মাসে সংগঠিত হয়েছিল, এই জন্য এটাকে অক্টোবর বিপ্লব বলা হয়। আবার এই বিপ্লবটি যেহেতু সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করার জন্য সংগঠিত হয়েছিল, এজন্য এই বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লবও বলা হয়। তাহলে একটা বিপ্লবের চারটি নাম আমরা মনে রাখার চেষ্টা করব। এক হচ্ছে বলশেবিক বিপ্লব, যেহেতু এটা বলশেবিক দলের নেতৃত্ব হয়েছিল, এজন্য এটাকে বলশেবিক বিপ্লব বলা হয়। আবার যেহেতু এই বিপ্লবটা রাশিয়াতে হয়েছিল, এই জন্য এটাকে রুশ বিপ্লব বলা হবে। আবার এটি অক্টোবর মাসে সংগঠিত হয়েছিল বলে এটাকে অক্টোবর বিপ্লব বলা হয়। এবং এটা যেহেতু সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করার জন্য হয়েছিল, এই জন্য এটাকে সমাজতান্ত্রিক বিপ্লবও বলা হয়। যা হোক, এই বলশেবিক দলের নেতৃত্বে রাশিয়ার স্বৈরাচারী শাসন ব্যবস্থা, যেটাকে জারতন্ত্র বলা হয়, সেই জারতন্ত্র নিয়ে আমরা কথা বলবো একটু পরে। তো সেই জারতন্ত্রের উচ্ছেদ করে সেখানে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করা হয়। অবশ্যম্ভাবী ফল হিসাবে বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় রাশিয়াতে, এবং বিশ্বের রাজনীতির একটা ভারসাম্য তৈরি হয়। এতদিন পর্যন্ত সারা বিশ্বে পুঁজিবাদী
আদর্শের একক কর্তৃত্ব চলছিল। আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব এককভাবে তারা কর্তৃত্ব করে যাচ্ছিল। কিন্তু তার বিপরীতে এই বলশেবিক বিপ্লবের মধ্য দিয়ে যখন রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হলো, সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, তখন পুঁজিবাদী আদর্শের বিপরীতে প্রতিযোগী একটি আদর্শ প্রতিষ্ঠিত হলো, সেটি হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শ। তো এইভাবে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করার জন্যই রাশিয়াতে বলশেবিক বিপ্লব সংগঠিত হয়। তো সেই বলশেবিক বিপ্লবের আগে রাশিয়ার অবস্থাগুলো কি ছিল, সামাজিক অবস্থা কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এগুলো একটু আমাদের আলোচনা করার প্রয়োজন রয়েছে। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন প্রেক্ষাপটে বলশেবিক দল একটি সফল বিপ্লব ঘটিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। কারণ বিপ্লবের আগের অবস্থা থেকেই আমরা বুঝতে পারি যে সেই দেশের অবস্থা কি ছিল এবং কেন জনগণ এই বিপ্লবের দিকে ধাবিত হলো। তো প্রথমত আমরা প্রাক বিপ্লব রাশিয়ার সামাজিক অবস্থাটা একটু দেখি। রাশিয়ার সমাজের মানুষগুলো দুইটা শ্রেণীতে ভাগ ছিল। একটা হলো অভিজাত শ্রেণী, দুই নাম্বার হচ্ছে ভূমিহীন শ্রেণী। এই দুইটা শ্রেণীতে বিভক্ত ছিল। ফ্রান্সের জনগণ যেরকম তিনটা ভাগে বিভক্ত ছিল, রাশিয়ার জনগণ সামাজিকভাবে দুইটা শ্রেণীতে বিভক্ত ছিল, অভিজাত শ্রেণী এবং ভূমিহীন শ্রেণী। তো এই দুইটা শ্রেণীর মধ্যেই রাশিয়ার সমাজের মানুষগুলো বিভক্ত ছিল। তো সেখানে অভিজাত শ্রেণীর সংখ্যা ছিল খুবই কম, ভূমিহীন শ্রেণীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। কিন্তু রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা, সামাজিক মান মর্যাদা সব ভোগ করত অভিজাত শ্রেণী। ভূমিহীন শ্রেণীর কোনো সুযোগ সুবিধা বা সামাজিক কোনো মান মর্যাদা, শিক্ষার কোনো অধিকার ছিল না। দিনের পর দিন এই ভূমিহীন শ্রেণী তারা শোষণ নির্যাতনের শিকার হয়ে যাচ্ছিল। সেখানে সংখ্যার দিক থেকে দেখা যাচ্ছে একটা পরিসংখ্যানে 1000-এর মধ্যে মাত্র 17 জন মানুষ ছিল অভিজাত শ্রেণী, আর বাকি সবাই ছিল ভূমিহীন শ্রেণী। কিন্তু সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধার দিক থেকে সব সুযোগ সুবিধা ভোগ করত অভিজাত শ্রেণী। জমির মালিকানা ভোগ করত অভিজাত শ্রেণী। ভূমিহীন শ্রেণীর তাদের কোনো জমির অধিকার ছিল না। তো এইভাবে ভূমিহীন শ্রেণীর ব্যাপকভাবে শোষণ নির্যাতনের মধ্যে তারা দিন কাটাতে থাকে এবং তাদের পরিচয় ছিল কৃষিভিত্তিক অর্থনীতির দেশ হিসাবে, কৃষক হিসাবে তাদের জমিতে কাজ করার একটা পরিচয় ছিল। কিন্তু তারা কৃষক হিসাবে জমির কোনো মালিকানা তাদের ছিল না, জমির মালিকানা সব ছিল অভিজাত শ্রেণীর হাতে। যার কারণে এই ভূমিহীন শ্রেণী এক পর্যায়ে তারা ভূমি দাসে পরিণত হয়। তারা সার প্রথার ভিত্তিতে তারা কৃষক হিসাবে কাজ করত, জমিতে কাজ করত, কিন্তু তারা জমির মালিকানা হিসাবে কোনো অধিকার ছিল না তাদের। পরবর্তীতে এই ভূমিহীন শ্রেণী তারা ভূমি দাসে পরিণত হয়। কৃষক, অভিজাত শ্রেণীর বা জমিদার শ্রেণীর জমিতে তারা কাজ করে তারা দিন পার করত, কিন্তু তাদের কোনো অধিকার ছিল না, ন্যায্য কোনো মজুরি তাদেরকে দেওয়া হতো না পর্যন্ত। এইভাবে ভূমিহীন শ্রেণী থেকে তারা ভূমি দাসে পরিণত হলো এবং তাদের যে অবস্থা ছিল সে অবস্থা অত্যন্ত অনুন্নত ছিল, অনুন্নত জীবনযাপন করতো এই ভূমিহীন শ্রেণী। তো সেখান থেকে ভূমিদাস প্রথা গড়ে ওঠে এবং ভূমিদাস প্রথার মাধ্যমে তারা অনেক নির্যাতন এবং অনেক কষ্টের মধ্যে তারা দিন পার করতে থাকে। একটা পর্যায়ে এসে এই ভূমিদাস প্রথার উচ্ছেদ করা হয় 1861 সালে। জার দ্বিতীয় আলেকজান্ডার, তৎকালীন যে শাসক ছিলেন জার দ্বিতীয় আলেকজান্ডার, তিনি এই 1861 সালে ভূমিদাস প্রথা উচ্ছেদ করেন। কৃষকদের বা ভূমিহীন মানুষদেরকে বাঁচানোর জন্য তিনি পরিকল্পনা করেন। এজন্য তাকে মুক্তিদাতা জার বলা হয়। তো এই মুক্তিদাতা জার দ্বিতীয় আলেকজান্ডার তিনি এই 1861 সালে ভূমিদাস প্রথা উচ্ছেদ করে মীর নামক একটা গ্রাম্য সমিতি গড়ে তোলেন, যেটা অভিজাতদের সরকারি নিয়ন্ত্রণে অভিজাতদের একটি সংগঠন। মীর নামক একটি গ্রাম্য সমিতির অধীনে জমিগুলো ছেড়ে দেওয়া হয় এবং এই মীর নামক
সংগঠনের সমিতির মাধ্যমে জমিগুলো পরিচালনার দায়িত্ব দেওয়ার পরে দেখা যাচ্ছে আরও বেশি সমস্যা দেখা যায় সামাজিকভাবে। এই সংগঠনের যারা নেতৃত্বে ছিলেন, দায়িত্ব ছিলেন অভিজাত শ্রেণী, তারা আরও বেশি স্বৈরাচারী হন এবং কৃষকদের উপর নির্যাতন জুলুম তারা চালাতে থাকেন। তো সেখান থেকে আবার মুক্তির জন্য একটা স্টোলিপিন সংস্কার নামে একটা সংস্কার লক্ষ্য করা যায় রাশিয়াতে। স্টোলিপিন সংস্কার পিটার স্টোলিপিন ছিলেন জার দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী। তিনি স্বৈরাচারী জারতন্ত্রের সমর্থক হলেও তিনি কৃষকদের বা সাধারণ ভূমিহীন শ্রেণীর উন্নয়নের জন্য তিনি চেষ্টা করেন। সেই আলোকে তিনি একটা সংস্কার সাধন করেন যেটাকে স্টোলিপিন সংস্কার বলা হয়। স্টোলিপিন সংস্কারের মাধ্যমে কৃষকদের মীর নামক যে গ্রাম্য সমিতি ছিল সেখান থেকে জমি কেড়ে নিয়ে কৃষকদের মালিকানা দেওয়ার কথা বলা হয় এবং কৃষকদের উন্নয়নের কথা বলা হয়। কিন্তু স্টোলিপিন সংস্কারও সামাজিক সমস্যা নিরসনে ব্যর্থ হয়, কারণ স্টোলিপিন সংস্কারের মাধ্যমে নতুন একটা শ্রেণীর উদ্ভব হয়, কুলাক বা যোদ্ধা শ্রেণী। স্টোলিপিন সংস্কারের মাধ্যমে কুলাক শ্রেণীর বা যোদ্ধা শ্রেণীর আবির্ভাব হয়, যারা অনেক সুযোগ সুবিধা লাভ করতে থাকেন এবং সরকারিভাবে এদেরকে ঋণ প্রদান করা হয় এবং সেই ঋণ কাজে লাগিয়ে তারা উচ্চ মূল্যে জমি ক্রয় করার ক্ষমতা লাভ করেন, যার কারণে জমির মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে এরা সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে অধিক পরিমাণ মূল্য দিয়ে জমি ক্রয় করতে থাকে, যার কারণে কৃষক শ্রেণী তারা জমি বিক্রয় করে ফেললে আর পরবর্তীতে আর জমি ক্রয় করার ক্ষমতা কৃষক শ্রেণীর থাকে না। বিশেষ করে প্রান্তিক কৃষক যারা ছিলেন তারা জমি বিক্রি করে একদম নিঃস্ব হয়ে ভূমিহীন কৃষকে পরিণত হয়ে যায়, যার কারণে দেখা যাচ্ছে যে সামাজিক অবস্থা বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে একের পর এক রাশিয়ার সমাজের মানুষগুলো অনেক কষ্টে দিন যাপন করতে থাকেন এবং অধিকাংশ মানুষ যেহেতু ভূমিহীন এবং অধিকাংশ মানুষ এই ভূমিহীন শ্রেণীর অন্তর্ভুক্ত সমাজের নিম্ন স্তরে বসবাস করত, তাদের এইভাবে ভাগ্যের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। তারা দিনের পর দিন শোষণ নির্যাতনের শিকার হতে থাকে এবং সেই গ্রামের কৃষকগুলো যখন এইভাবে শোষণ নির্যাতনের সম্মুখীন হয়, তারা গ্রামের কৃষিক্ষেত্রে কোনো মর্যাদার অধিকারী হতে পারছে না, তারা কোনো আশার আলো দেখতে পাচ্ছে না, তখন তারা গ্রাম থেকে শহরের দিকে চলে যায়। শিল্প বিপ্লবের ছোঁয়ায় সেই গ্রামের অবহেলিত কৃষক সমাজ শহরে এসে তারা কলকারখানা শ্রমিক হিসাবে নিয়োজিত হয় এবং সেখানেও শ্রমিক শ্রেণীর শোষণ নির্যাতন তারা সহ্য করতে থাকে এবং সেখানে তাদেরকে 10 থেকে 12 ঘন্টা শ্রম দিয়ে খুব কম মূল্যে তারা জীবিকা নির্বাহ করতে পারত, অর্থাৎ শ্রমিক শ্রেণীর জীবন জীবিকাও খুব ভালোভাবে তারা চালাতে পারত না, যার কারণে সামাজিকভাবে এই মানুষগুলো অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। ঠিক এরকম একটা পরিস্থিতি যখন সামাজিক ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তখন যে কথাটা আমরা বলেছিলাম বলশেভিক দলের কথা, সেই বলশেভিক দল একটা সুযোগ লাভ করে, তারা জনগণকে এবং কৃষকদেরকে, ভূমিহীন কৃষকদেরকে এবং শ্রমিকদের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করে, কারণ বলশেভিক বিপ্লব একটা সুযোগ পেয়ে গেছে যে এই সামাজিক সমস্যাকে কাজে লাগিয়ে সমাজের মানুষগুলোকে তাদের পক্ষে নিয়ে একটা বিপ্লব ঘটিয়ে জারতন্ত্র স্বৈরাচারী শাসন ব্যবস্থা উচ্ছেদ করে সেখানে তারা বলশেভিক বিপ্লবের মধ্য দিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে। তো সেই ক্ষেত্রে সমাজের এই সমস্ত অবহেলিত মানুষ, ভূমিহীন কৃষক এবং শ্রমিকদের পাশে এসে বলশেভিক দল তারা বিভিন্ন আশ্বাসের কথা বলে যে আমরা যদি ভবিষ্যতে ক্ষমতায় আসি তাহলে আমরা তোমাদের অধিকার ফিরিয়ে দেব। ভূমিহীন কৃষকদেরকে বলে আমরা তোমাদের জমি ফিরিয়ে দেব, আর শ্রমিকদেরকে বলে আমরা তোমাদের অধিকার ফিরিয়ে দেব, তোমাদেরকে দৈনিক 8 ঘন্টা কাজের ব্যবস্থা করে দেব এবং সব অধিকার তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এরকম আশার আলো দেখিয়ে ভূমিহীন কৃষক এবং শ্রমিকদেরকে বলশেভিক দল তাদের দলে ভিড়াতে থাকে এবং তাদেরকে সাথে নিয়েই 1917 সালে বলশেভিক বিপ্লব সংগঠিত করে। এরপরে আমরা দেখি অর্থনৈতিক অবস্থা।
বলশেভিক বিপ্লবের আগে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? তো সেখানে অর্থনৈতিক অবস্থার চিত্র ছিল, তারা কৃষিভিত্তিক অর্থনীতির দেশ ছিল, কৃষির উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করত এবং সেখানে অনুন্নত কৃষি ব্যবস্থা প্রচলিত ছিল। সেখানে কৃষিক্ষেত্রে খুব বেশি উৎপাদন তারা করতে সক্ষম হয়নি অনুন্নত কৃষি ব্যবস্থার কারণে। যার কারণ হচ্ছে এখানে যে আমরা আলোচনা করেছি মির নামক যে গ্রাম্য সমিতির অধীনে কৃষি ব্যবস্থার জমিগুলো ছেড়ে দেওয়া হয়েছিল, সেই মির নামক সমিতি তারা কৃষির উন্নয়নের জন্য কোনো ব্যবস্থা করেনি। কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সার প্রয়োগ করে বেশি ফসল ফলাতে হবে এই পরিকল্পনা তাদের ছিল না। তাদের শুধু ছিল কৃষকদেরকে কিভাবে নির্যাতন করা যায়, কিভাবে শোষণ করা যায়, যার কারণে কৃষিক্ষেত্রে কোনো উন্নতি হয়নি এবং অর্থনৈতিক অবস্থা ব্যাপকভাবে মুখ থুবড়ে পড়ে, শোচনীয় অবস্থার মধ্যে পড়ে যায়। যার কারণে কৃষকদেরকে দিনের পর দিন নির্যাতনের শিকার হতে হয়েছে, কিন্তু অর্থনৈতিক অবস্থার কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। যেখানে শিল্প বিপ্লবের অবস্থা তৈরি হয়ে গেছে ইউরোপব্যাপী, সেখানে রাশিয়া তখনও পর্যন্ত শিল্প বিপ্লবের ধারের কাছে তারা যেতে পারেনি তাদের এই অর্থনৈতিক বিপর্যয়ের কারণে। আরও বিভিন্ন বিপর্যয় ঘটে তাদের রাষ্ট্রীয় যে শাসন ব্যবস্থা ছিল, যে সরকার ব্যবস্থা ছিল, তাদের দুর্বলতার কারণে বিভিন্ন মানে প্রতিক্রিয়াশীল সিদ্ধান্তের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে যে নিয়ম নীতিগুলো তারা গ্রহণ করেছিল পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশেষ করে, সেখানে তারা অর্থনৈতিক বিপর্যয়ের চিত্র তৈরি করে। যেমন একটা পর্যায়ে গিয়ে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। সেই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণটা ছিল তাদের অর্থনৈতিক বিপর্যয়ের অন্যতম একটি কারণ। কারণ যুদ্ধ মানেই অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, যুদ্ধ মানেই ব্যয় নির্বাহ, সৈন্য সামন্ত জোগাড় করা। সেখানে কৃষকদের মধ্যে থেকে তারা সৈন্য সেনাবাহিনীতে সদস্য সংগ্রহ করে যুদ্ধে ব্যবহার করেছে, সেক্ষেত্রে কৃষিক্ষেত্রে ব্যাপক একটা প্রভাব পড়ে। তাছাড়া সার্বিকভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে তাদের যে ব্যয় নির্বাহ করতে হয়, তাতে করে রাশিয়ার অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক একটা প্রভাব পড়ে, অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে। যেখানে বলশেভিক দল শুরু থেকেই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকে বিরোধিতা করে আসছিল, জনগণকে বোঝানোর চেষ্টা করেছিল এটা হচ্ছে রাষ্ট্রীয় স্বার্থ বিরোধী একটি কর্মকাণ্ড। যাই হোক, এই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের মধ্যে দিয়ে রাশিয়ার অর্থনৈতিক বিপর্যয় আরও ত্বরান্বিত হয় এবং এর আগেও 1904-05 সালে রাশিয়া জাপানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিল, সেখানেও একটা বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। এইভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অর্থনৈতিক বিপর্যয় তৈরি করেছিল এবং জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য কোনো প্রচেষ্টা তারা চালাতে পারেনি বা কোনো সফলতা তারা দেখাতে পারেনি। যার কারণে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা, যেটাকে জারতন্ত্র বলা হয়, সেই জারতন্ত্রের কথা আমরা একটু শব্দটা মনে রাখবো, জারতন্ত্র। রাশিয়াতে জারতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, সেই জারতন্ত্রের শাসন ব্যবস্থা থেকে জনগণ মুখ ফিরিয়ে নেয় এবং বলশেভিক বিপ্লবের জন্য তারা অংশগ্রহণ করে। এখন আমরা রাজনৈতিক অবস্থাটা একটু দেখব, রাশিয়ার রাজনৈতিক অবস্থা কেমন ছিল। বলশেভিক বিপ্লবের আগে রাশিয়ার রাজনৈতিক অবস্থা কেমন ছিল? একটু আগে আমরা বললাম জারতন্ত্রের কথা। রাশিয়াতে সেই জারতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। সেখানে একটা রাজবংশ ছিল, রোমানভ রাজবংশ। এখনই আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে জারতন্ত্রটা আসলে কি। সেখানে আমরা বলছি রাশিয়াতে রোমানভ রাজবংশের শাসকরা ক্ষমতায় ছিল, যাদের উপাধি ছিল জার। রোমানভ রাজবংশের উপাধি ছিল জার। এই জারের শাসন ব্যবস্থাকে বলা হয় জারতন্ত্র। রোমানভ রাজবংশের যারা ক্ষমতায় ছিলেন তাদের উপাধি ছিল জার, আর এই জারের শাসন ব্যবস্থাকে বলা হয় জারতন্ত্র বলা হতো। এই জারতন্ত্র প্রতিষ্ঠিত ছিল বলশেভিক বিপ্লবের আগে রাশিয়াতে। সেই জারতন্ত্রের শাসকরা তারা অনেক দুর্বলতার পরিচয় দিয়েছেন। একটা সময় তারা আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন সংস্কার করে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে একটু উন্নয়নের দিকে যেতে সক্ষম হলেও প্রকৃত অর্থে তারা অনেক দুর্বল ছিল, অনেক দুর্বলতার পরিচয় দিয়েছিল। বিশেষ করে ক্রিমিয়ার যুদ্ধের পরাজয়,
রুশ 1905 সালে রুশ জাপান যুদ্ধের পরাজয়, বিভিন্ন ব্যর্থতার কারণে এই জারতন্ত্রের শাসন ব্যবস্থা অনেক দুর্বলতার পরিচয় দিয়েছিল এবং তারা একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা তৈরি করেছিল। এই রাজবংশের এই জারতন্ত্রের সর্বশেষ শাসক ছিল দ্বিতীয় নিকোলাস। জার দ্বিতীয় নিকোলাস। জার দ্বিতীয় নিকোলাস ছিলেন এই জারতন্ত্রের সর্বশেষ শাসক, যার শাসনামলেই বলশেভিক বিপ্লব সংগঠিত হয়। সেই জার দ্বিতীয় নিকোলাসের শাসনামল পর্যন্ত দেখা যায় সর্বশেষ তারা একদম স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল, যেখানে জনগণের কোনো রাজনৈতিক অধিকার তারা দিত না। রাজনৈতিক অধিকার তারা কেড়ে নিয়েছিল। কোনো সংগঠন, রাজনৈতিক দল গড়ে তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু তারপরেও জনগণ যখন এই জারতন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, জারতন্ত্রের নিকট থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন তারা এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার সময়েও তারা গোপনে হলেও একটা বিভিন্ন সংগঠন গড়ে তোলার চেষ্টা করে। সেখানে বিভিন্ন গোপন সংগঠনের পরিচয় পাওয়া যায়। তার মধ্যে দুইটি হচ্ছে, একটি হচ্ছে নিহিলিজম। নিহিলিজম একটি সংগঠন, আর একটি হচ্ছে নারদনিক। এই ধরনের গুপ্ত সংগঠনগুলোর পরিচয় পাওয়া যায় রাশিয়াতে। নিহিলিজম, যেটার অর্থ হচ্ছে উচ্ছেদবাদ, উচ্ছেদবাদ, আর নারদনিক শব্দটি রাশিয়ার নারদ শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জনগণ। এগুলো দুটি গুপ্ত সংগঠনের নাম পাওয়া যায়, নিহিলিজম, নারদনিক। এই গুপ্ত সংগঠনগুলোর মধ্যে দিয়ে জারতন্ত্র উচ্ছেদের তারা পরিকল্পনা করতে থাকে এবং কিভাবে এই জারতন্ত্রের স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে জনগণকে মুক্তি দেওয়া যায় সেই প্রচেষ্টাই এরা চালাতে থাকে। কিন্তু এগুলো গোপনে এরা কর্মকাণ্ড চালাতে থাকে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে একটা রাজনৈতিক দল তারা গড়ে তুলতে সক্ষম হয় রাশিয়াতে, সোশ্যাল ডেমোক্রেটিক দল, 1898 সাল। সালে সোশ্যাল ডেমোক্রেটিক দল গড়ে ওঠে রাশিয়াতে এবং সেই সোশ্যাল ডেমোক্রেটিক দল তারা গড়ে ওঠে এই উদ্দেশ্য নিয়েই যে তারা সেখানে বলশেভিক বিপ্লবের মধ্য দিয়ে যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলা হয়, সেই আদর্শই ছিল এই সোশ্যাল ডেমোক্রেটিক দলের আদর্শ, যে তারা রাশিয়াতে জারতন্ত্রের উচ্ছেদ করবে এবং সেখানে তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে। কিন্তু এই সোশ্যাল ডেমোক্রেটিক দলের যারা সদস্য ছিলেন তাদের মধ্যে মতভেদ দেখা দেয়। তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে এই আদর্শ দলের ছিল, কিন্তু দলের মধ্যে নীতিগতভাবে তাদের মধ্যে একটি বিভেদ দেখা দেয়। পদ্ধতিগতভাবে তারা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, যার কারণে দুটি দলে বিভক্ত হয়। একটি হচ্ছে বলশেভিক, আর একটি হচ্ছে মেনশেভিক। এই দুইটা সোশ্যাল ডেমোক্রেটিক দল দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। একটি হচ্ছে বলশেভিক দল, আর একটি হচ্ছে মেনশেভিক দল। বলশেভিক সংখ্যাগরিষ্ঠ বলা হয় আর মেনশেভিকদের বলা হয় সংখ্যালঘিষ্ঠ। এইভাবে দুইটা দলে বিভক্ত হয়ে যায়। কিন্তু বলশেভিক আর মেনশেভিকদের মধ্যে বলশেভিকরা বেশি অগ্রসর হতে সক্ষম হয়। তারা এদের মধ্যে যে পার্থক্যটা ছিল, মেনশেভিকরা বলতো যে তারা আগে বুর্জোয়া বিপ্লব ঘটাবে, তারপর সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে, কিন্তু বলশেভিকরা বলছে না, আমরা সরাসরি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব। বলশেভিক দলের নেতৃত্বে ছিলেন লেনিন। এই লেনিনের নেতৃত্বে বলশেভিক দল দ্রুত অগ্রসর হতে থাকে এবং শ্রমিকদেরকে বা ভূমিহীন কৃষকদেরকে কাছে নিয়ে তারা ব্যাপকভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে তারা ভালো একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয় এবং এই বলশেভিক দলের নেতৃত্বেই সর্বশেষ 1917 সালে রাশিয়াতে বিপ্লব সংঘটিত হয়, যেটাকেই বলা হচ্ছে বলশেভিক বিপ্লব। তো সামনের ক্লাসগুলোতে আমরা বিপ্লবের আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।